আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর মোলার ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টার সিকিউ সলভিং ক্লাস করব। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদের 4টা কোশ্চেন সলভ করিয়ে দিব, অর্থাৎ 4টা সিকিউ কোশ্চেন। আর এই 4টা সিকিউ কোশ্চেন যদি তুমি বুঝতে পারো অ্যান্ড সেই অনুযায়ী যদি তুমি নোটস করে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের আরও যত কঠিন প্রশ্ন আছে বা বিভিন্ন বোর্ড কোশ্চেন বলো, ক্যাডেট কলেজের কোশ্চেন বা সরকারি স্কুলের কোশ্চেন বলো, সব কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করিয়ে দিই। আচ্ছা, তোমরা স্ক্রিনে আমাদের প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে যশোর বোর্ড 2017 কোশ্চেন। তো এইখানে ফার্স্ট অফ অল আমাদের উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকে এখানে বলা হয়েছে যে 90 আণবিক ভর বিশিষ্ট একটা যৌগ, যেই যৌগটা হচ্ছে এম, আর ওই এম এর ভর দেওয়া আছে 15 গ্রাম, ঠিক আছে। আর ওই এম যে যৌগটা, ওইটাকে বিশ্লেষণ করা হয়েছে, মানে কি ভাঙ্গা হয়েছে, তাই না? বিশ্লেষণ মানে ভাঙ্গা। বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম অক্সিজেন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। অর্থাৎ এম যৌগটাকে ভেঙে মনে করো এরকম বিভিন্ন অংশ পাওয়া গেছে এবং সেটার পরিমাণটা দেয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে উদ্দীপকে বলেছে যে উদ্দীপকের যৌগটি, অর্থাৎ এই যে এম যৌগটা, ওই যৌগটার শতকরা সংযুতি বের করতে বলছে, তাই না? আচ্ছা, আমরা সলভ করি এটা। যশোর বোর্ড 17 কোশ্চেন। আমরা গ নাম্বারটা সলভ করি, ঠিক আছে। অর্থাৎ এই যে এম ভরের যেই যৌগটা না, ওইটা ভেঙেই তো তুমি কি পেয়েছো? হাইড্রোজেন পেয়েছো, কার্বন পেয়েছো, অক্সিজেন পেয়েছো। এখন এই তিনটা মৌলের আমাদের কি করতে হবে? আলাদা আলাদাভাবে নিজস্ব শতকরা সংযুতি বের করতে হবে এককভাবে, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল আমি কি দেখবো? হাইড্রোজেনের। লেখো এখানে হাইড্রোজেনের শতকরা শতকরা সংযুতি, তাহলে কি হবে? এখন আমরা কি লিখবো? হাইড্রোজেনের পরিমাণটা কতটুকু? 0.33 ডিভাইডেড বাই, এখন টোটাল যৌগটার ভর যেটা, সেটা লিখবো কত? 15 ইন্টু 100%, ঠিক আছে। পার্সেন্ট হিসাব করতে হবে। এখন দেখো কত আসছে, 2.2%, ঠিক আছে। হাইড্রোজেনটা বের করেছো, এবার কি বের করবা? কার্বনেরটা বের করবা। লেখো কার্বনের শতকরা সংযুতি, শতকরা সংযুতি, ঠিক আছে। আমার সাথে সাথে তোমরাও নোট করো। তাহলে যখন তুমি নোট করার সাথে সাথে যখন তুমি লিখবা, তখন ওইটা কি হবে? তখন যখন তুমি লিখবা, তখন ওই লেখাটা আমাদের ব্রেনে কি হবে? প্রিন্ট হবে। আর যখন প্রিন্ট হবে, তখনই কিন্তু আমাদের লং টার্ম মেমোরিতে এই পড়াগুলো চলে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কার্বনের পরিমাণটা কত? দেখো তো, কার্বনের পরিমাণ হচ্ছে 4 গ্রাম, তাই না? 4 ডিভাইডেড বাই টোটাল এই যৌগটার যেই ভর দেওয়া আছে 15 ইন্টু 100। এখন ক্যালকুলেশন করো, এখানে তুমি কত পাবা? 4 ডিভাইডেড বাই, অর্থাৎ এখানে পাচ্ছ 26.67%, ঠিক আছে। অনুরূপভাবে তুমি অক্সিজেনের শতকরা সংযুতি বের করো। অক্সিজেনের শতকরা সংযুতি কি হবে? এখন অক্সিজেনের পরিমাণ কতটুকু? 10.67 ডিভাইডেড বাই 15 ইন্টু 100%। তাহলে এখানে হিসাব করে দেখো কত হয়? 71.13%, ঠিক আছে। এখন এই যে এইখানে যোগগুলো তুমি পাচ্ছ, এইটা, তারপর হচ্ছে এইটা, অ্যান্ড হচ্ছে এইটা। এখন এই তিনটা যোগ করে যদি তোমার 100% হয়, 100% হয় বা 99% হয়, তাহলে কিন্তু তোমার এই শতকরা সংযুক্তিটা কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে 100 বানাতে হবে আর কি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, তো এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। তো ঘ নাম্বার কোশ্চেনে কি বলেছে? উক্ত ভরসমূহ ব্যবহার করে এম ভরের যৌগটাকে তোমার কি করতে হবে? আণবিক সংকেতটা বের করতে হবে, বুঝছো? আণবিক সংকেতটা বের করতে হবে। এখন ওই ভরটাকে ব্যবহার করে কিন্তু আমরা শতকরা সংযুতিগুলো বের করেছি, তাই না? আচ্ছা, আমি শতকরা সংযুতিগুলো এখানে লিখে রেখেছি। আচ্ছা, এই শতকরা সংযুতিগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করব? আণবিক ভর বের করব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ঘ নাম্বার। তো এখন তুমি কি করবা? এখন দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব? এদের নিজ নিজ শতকরা সংযুক্তিকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? তাহলে এখানে হাইড্রোজেন কত ছিল? 2.2 শতকরা সংযুক্তি ছিল। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তো 2.2 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 2.2ই হয়, তাই না? তারপর এখানে দেখো কার্বনের ক্ষেত্রে, কার্বনের কত? 26.67 কে কার্বনের কত? 12, তাই না? এখন 26.67 কে তুই যদি 12 দ্বারা ভাগ করো, তাহলে হবে 2.2, 2.22 সামথিং আর কি। আচ্ছা, এখন অক্সিজেন, তাই না? এখন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের কত? 71.13 ছিল মেবি। আচ্ছা, 71.13 কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 4.44 সামথিং, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই যে
হাইড্রোজেনের এখন এখানে দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা কোনটা, ঠিক আছে, সর্বনিম্ন মান কোনটা। এখন ওই সর্বনিম্ন মানকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, বুঝছো। তাহলে এখানে সর্বনিম্ন হচ্ছে 2.2, এখন 2.2 কে সবগুলোর সাথে ভাগ করতে হবে, অর্থাৎ হাইড্রোজেনের রয়েছে 2.2, এই 2.2 কে আমরা 2.2 দ্বারা ভাগ করবো, কত হবে 1। তারপর হচ্ছে কার্বনের ক্ষেত্রে, কার্বনের কত 2.2, এই 2.2 কে সর্বনিম্ন মান দ্বারা ভাগ করে দিলাম, তারপর হচ্ছে 1। তারপর অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন কত ছিল 4.44, একে যদি আমি 2.2 দ্বারা ভাগ করে ফেলি তাহলে হবে 2, সিম্পলি 2 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের কি আণবিক সংকেত বের করা, আণবিক সংকেত বের করা। তাহলে আমাদের আণবিক সংকেতের আচ্ছা সূত্রটা কি বলতো, আমাদের সূত্র হচ্ছে, দেখো আমি যদি লিখি আণবিক আণবিক সংকেত, সংকেত আণবিক সংকেত ইজ ইকুয়াল n ইন্টু স্থূল স্থূল সংকেত, সংকেত, তাই না। আচ্ছা, আমাদের যদি আমরা যদি স্থূল সংকেত বের করতে পারি অ্যান্ড এন এর মানটা বের করতে পারি, তাহলে এন এর সাথে স্থূল সংকেতটা জাস্ট গুণ করে দিলেই কিন্তু আমাদের আণবিক সংকেতটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, স্থূল সংকেতটা বের করে ফেলা। আচ্ছা, এখানে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, এখানে আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা স্থূল সংকেতটা লিখি, স্থূল সংকেত, সংকেত, স্থূল সংকেত কোনটা, দেখো এখানে আমাদের যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা, একটা, কার্বন কয়টা, একটা, তারপর হচ্ছে অক্সিজেন কয়টা, দুইটা, এটাই হচ্ছে স্থূল সংকেত, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করতে পারি, সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ হাইড্রোকার্বন অনুসারে, দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেন দুইটা আছে, হাইড্রোকার্বন, তাই আমরা কার্বনটাকে আগে লিখবো, হাইড্রোজেনটাকে পরে লিখবো, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে তার স্থূল সংকেত, ঠিক আছে। এখন তো স্থূল সংকেত আমরা পেয়ে গেছি, স্থূল সংকেত পেয়ে গেছি, এখন জাস্ট আমাদের কি করতে হবে, এন এর মানটা বের করতে হবে, এন এর মানের সাথে স্থূল সংকেত গুণ করে দিলেই শেষ, আণবিক সংকেতটা আমাদের বের করা হয়ে যাবে। আজকে এখন আমরা এন এর মানটা বের করব, তাহলে এন এর মানের সূত্র কি, এন এর মান হচ্ছে আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আপেক্ষিক আণবিক আপেক্ষিক আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের আণবিক ভর, ঠিক আছে। আচ্ছা, এখন কি আপেক্ষিক আণবিক ভর, অর্থাৎ যেই যৌগটার আণবিক ভর কত ছিল, 90 ছিল, তাই না, 90 ছিল। এখন স্থূল সংকেতের আণবিক ভরটা বের করতে হবে। এখন এই যে স্থূল সংকেতটা ছিল, এটা আণবিক ভরটা তোমাকে একটু বের করে নিতে হবে, বুঝছো। এখন এখানে লিখে নিবা যে স্থূল সংকেতের আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর কি হবে, দেখো কার্বনের কত বলো তো, কার্বনের পারমাণবিক ভর কত বলো তো, কার্বন হচ্ছে 12, তারপর হাইড্রোজেনের 1, তারপর হচ্ছে অক্সিজেনের কত 16, 16 সাথে কয়টা, দুইটা, 16 ইন্টু 2, এখন হিসাব করে দেখো তো এখানে কত হচ্ছে, হিসাব করো, 45, কত হয় 45 গ্রাম, ঠিক আছে। ওকে, স্থূল সংকেতের আণবিক ভরটা আমরা পেয়ে গেছি, এখন এখানে আমরা লিখতেছি 45, ঠিক আছে। এখন 90 সাথে 45 ভাগ করলে কত হয় বলো তো, 90 সাথে 45 ভাগ করলে আমাদের হয় 2, বুঝছো, 2 হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, এই যে এন এর মানটা, এই যে এন এর মানটা যে আমরা পেয়েছি না, এই এন এর মানটা এখন আমরা 1 নং সমীকরণে বসাই দিব, তাহলে আমাদের খেলা শেষ। তাহলে এখন লেখো আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত লেখো, আণবিক সংকেত ইজ ইকুয়াল এন, এন এর মান কত 2, এই যে এন এর মানটা আমরা 2 লিখবো, 2 ইন্টু স্থূল সংকেত কতটা ছিল, এই যে এটা স্থূল সংকেত ছিল, অর্থাৎ CH2, বুঝছো। এখন আমরা জাস্ট গুণ করে দিব, কার্বন কয়টা, তাহলে দুইটা হয়ে গেছে, হাইড্রোজেন কয়টা, দুইটা হয়ে গেছে, এবং অক্সিজেন 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4, এটাই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত আণবিক সংকেত। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো এখন আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে তোমাদের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুর, ঠিক আছে। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এইখানে আমরা গ নাম্বারটা সলভ করব। দেখো গ নাম্বার কি বলেছে, খুব সহজ সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, এইখানে বলেছে যে দুইটা পাত্র তোমার দেওয়া আছে, ফার্স্ট পাত্রে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 15 গ্রাম, ঠিক আছে, এবং দ্বিতীয় যে পাত্র সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 15 গ্রাম, ঠিক আছে। আর দুইটা পাত্রের ভিতরে কিন্তু পানি রয়েছে, কত 250 মিলিলিটার করে পানি রয়েছে। এখন এখানে বলছে দ্বিতীয় পাত্রের ঘনমাত্রাটা বের করতে বলছে, বুঝছো, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা বের করতে বলছে। এখন তুমি লেখো যে দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা, ঠিক আছে, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা। এখন ঘনমাত্রা যে তুমি লিখবা, এখন ঘনমাত্রা তোমাকে বের করতে হবে, তাই না। এখন তুমি সূত্র কি জানো, ঠিক আছে, সূত্র কি জানো, এখন ওইটা ডিপেন্ড করতেছে তোমার কি কি ডেটা দেয়া আছে সেটার উপরে, তাই না। আচ্ছা, কি কি ডেটা দেয়া আছে সেগুলো আগে উঠায় ফেলো। দেখো দ্বিতীয় পাত্রের কথা বলছে, এখন দ্বিতীয় পাত্রে তোমার ডাব্লুর মান দেয়া আছে, তাই না, মানে পরিমাণটা দেয়া আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু রয়েছে এর পরিমাণটা দেয়া আছে, অর্থাৎ ডাব্লুর মান দেয়া আছে কতটুকু, 15 গ্রাম, ঠিক আছে, 15 গ্রাম। ওকে, এখন আর কি দেয়া আছে, আর বি পাত্রে কিন্তু পানির পরিমাণটা দেয়া আছে, ঠিক আছে, কতটুকু, মানে এর আয়তনটা দেয়া আছে, অর্থাৎ ভি এর মান দেয়া আছে, আয়তন কতটুকু দেয়া আছে, 250 মিলিলিটার দেওয়া আছে, বুঝছো, 250 মিলিলিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই যে আণবিক ভরটা বের করতে পারবো, বুঝছো।
আচ্ছা, এম দ্বারা আণবিক ভর বোঝায়, আণবিক ভরটা বের করতে পারবো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত, হাইড্রোজেনের কত, যেহেতু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা বের করতে হবে, আণবিক ভর বের করতে হবে, হাইড্রোজেনের হচ্ছে 1 এবং ক্লোরিনের কত 35.5, তাহলে হিসাব করে কত হয় 34.5 গ্রাম, বুঝছো? এটা হচ্ছে আমাদের আণবিক ভর এম এর মান। ওকে, আর কি কি ডেটা দেওয়া আছে, আর কিছু ডেটা দেয়া নাই, আমাদের ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রাকে আমরা মোলারিটিও বলতে পারি, তাই না? ঘনমাত্রাকে মোলারিটি বলতে পারি, তাহলে ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? তাহলে এস ইজ ইকুয়াল হোয়াট, তাহলে দেখো ডাব্লিউ এম, ডাব্লিউ ভি এম, তিনটা ডেটাই দেওয়া আছে, আমরা তাহলে ইজিলি বুঝতে পারতেছি আমাদের এই সূত্র হবে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি ডিভাইডেড বাই 1000, তাই না? এই সূত্র এটাই তো, তাই না? আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, এখন এস এর মানটা বের করতে হবে, অর্থাৎ ঘনমাত্রা বের করতে হবে। এখন এস কোথায়, এখানে, তাই না? এখন দেখো এখানে একটা কাজ করতে পারি, এগুলা অনেকে তোমরা বুঝো, আবার অনেকে এই জিনিসটা বুঝো না আর কি। আচ্ছা, এখানে কি আছে, এস এম বি ডিভাইডেড বাই 1000, ওকে। আর এখানে ডাব্লিউর নিচে কিন্তু মনে একটা কি 1 আছে, তাই না? এখন এইটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, ভগ্নাংশগুলো যখন ইকুয়াল অবস্থায় থাকে তখন কিন্তু তাদের কি হয়, আর গুণ হয়, তাই না? আর গুণ হয়, তাহলে তুমি আর গুণ করো, এটার সাথে 1 গুণ করো, তাহলে এখানে কত পাচ্ছ তুমি, এস এম ভি ইন্টু ডাব্লিউর সাথে 1000 গুণ হবে, অর্থাৎ ডাব্লিউ ইন্টু 1000, তাই না? 1000, ওকে। এখানে তোমার ঘনমাত্রার মান লাগবে, অর্থাৎ এস এর মান লাগবে, তাই না? এখন ঘনমাত্রার সাথে তোমার এম এবং ভি গুণ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে তো এদেরকে তুমি রাখতে পারবে না, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, তাই না? 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি, ঠিক আছে? এখন তুমি মানগুলো বসাও, ডাব্লিউর মান কত, এই যে ডাব্লিউর মান কত, 15 ইন্টু 1000, আর এর নিচে এম এর মান কত, এই যে 34.5 ইন্টু ভি এর মান, এই যে ভি এর মান কত, 250। এখন ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার চলে আসবে, অর্থাৎ তোমার অ্যান্সার কত, 1.64 মোলার, ঠিক আছে? এম দ্বারা মোলারকে বোঝায়, ওকে। তাহলে তোমার এটাই হচ্ছে তোমার বি পাত্রের ঘনমাত্রা, তাই না? এটাই হচ্ছে তোমার বি পাত্রের ঘনমাত্রা, আশা করতেছি তুমি বুঝতে পেরেছো। তো এখন আমরা ঘ নম্বর কোশ্চেনটা সলভ করবো। দেখো এখানে ঘ নম্বরে কি বলা হয়েছে, যে উভয় পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, ঠিক আছে? অনেকেই এই জিনিসটা বুঝে না যে লিমিটিং বিক্রিয়ক কোনটা, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। লিমিটিং বিক্রিয়ক কিন্তু অনেকভাবে বের করা যায়। আমি একটা নিয়ম বলবো, একটা সহজ একটা নিয়ম বলবো, যে এটা দিয়ে তুমি ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে, অ্যান্ড এটা দিয়ে তুমি কিন্তু এক্সামে কিন্তু লিখে আসতে পারবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, ওকে। তো দেখো আমরা ঘ নাম্বারটা কোশ্চেন সলভ করবো। তো এখানে যেহেতু বলেই দিয়েছে যে দুইটা পাত্রে মিশ্রিত করতে হবে, দুইটা যৌগকে মিশ্রিত করতে হবে, এখন তুমি মিশ্রিত করো, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, আর এখানে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও। এখন এইটা তো তোমার বিক্রিয়ক, তাই না? এটা বিক্রিয়ক, অ্যান্ড এই বিক্রিয়ক থেকে এরা বিক্রিয়া করে, এই দুইটা যৌগ বিক্রিয়া করে উৎপাদ তৈরি হবে, তাই না? তাহলে উৎপাদে কে তৈরি হবে, দেখো তো। এখন এখানে কিন্তু সোডিয়ামে তুমি প্লাস দিতে পারো, মাইনাস দিতে পারো, প্লাস দিতে মাইনাস দিতে পারো, প্লাসগুলো চলে যায় কার কাছে, মাইনাসের কাছে, তাই না? তাহলে এখানে কি হবে, সোডিয়াম ক্লোরাইড, অ্যান্ড তার সাথে কি হবে, পানি হবে, তাই না? H2O, তার সাথে পানি হবে, ওকে। আচ্ছা, এখন লিমিটিং বিক্রিয়কটা কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই বিক্রিয়কে যখন একাধিক বিক্রিয়ক থাকবে, একাধিক মানে কি, দুইয়ের অধিক, তাই না? দুইটা থাকতে পারে, দুইটার বেশি থাকতে পারে। এই একাধিক বিক্রিয়কের মধ্যে যেই বিক্রিয়কটা অবশিষ্ট থাকবে না, যেই বিক্রিয়কটা কি অবশিষ্ট থাকবে না, তাকে আমরা কি কি বলবো, লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ যে শেষ হয়ে যাবে। এখন এটা কিভাবে ভাইয়া, এটা আমরা কি করব, হিসাব করে আমরা বের করব যে কোনটা শেষ হয়ে যাচ্ছে, কোন যৌগটা শেষ হয়ে যাচ্ছে আগে, সেটাই কি আমাদের লিমিটিং বিক্রিয়ক, ওকে। আচ্ছা, তো আমাদের ফরজ কাজ কি, আমাদের প্রধান কাজ কি, প্রথমেই হচ্ছে আমাদের এদের নিজ নিজ এই যে যৌগগুলার, এই যে বিক্রিয়কে একটা যৌগ আছে, দুইটা যৌগ আছে, এদের নিজ নিজ আণবিক ভরগুলা বের করে ফেলা। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40, এই যে 40 গ্রাম তুমি লিখেছো। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত, 36.5, ঠিক আছে? এগুলো তুমি নিজেরাই হিসাব করে বের করতে পারবা। আচ্ছা, আমি এগুলার আণবিক ভর বের করে নিই, কারণ হচ্ছে বিক্রিয়ক নিয়ে আমাদের কাজগুলো করতে হবে, বুঝছো? বিক্রিয়ক থেকে আমাদের বের করতে হবে যে কে লিমিটিং বিক্রিয়ক, বা কে শেষ হয়ে যাচ্ছে, আগে শেষ হয়ে যাচ্ছে কে। আচ্ছা, এখন তো আমি নিজ নিজ আণবিক ভরটা লিখলাম, এবার কি করবো জানো, এবার কোশ্চেনে এদের নিজস্ব যে ভরটা দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে। দেখো কোশ্চেনে কিন্তু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে 15 গ্রাম, তাই না? 15 গ্রাম, অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও ভর দেওয়া আছে 15 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভরগুলো যদি না দেওয়া থাকে, প্রশ্নে যদি ভরগুলো না দেওয়া থাকে, তাহলে তোমাকে বের করতে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি, ওই সূত্রগুলো ইউজ করে তোমাকে ডাব্লিউর মানটা বের করে ফেলতে হবে। আচ্ছা, এখন তো আমরা এই কাজগুলো করে ফেললাম, এখন মনে করো এমসিকিউতে আসছে, এমসিকিউতে তো তুমি টাইম পাও না এগুলো ম্যাথ করে, তাই না? তুমি ইজিলি খুব সহজে 1 মিনিটে বের করে ফেলতে পারো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। কি করবা জানো, প্রশ্নে যেই ভরটা দেওয়া আছে না, ওইটা দ্বারা এদের নিজের আণবিক ভরকে ভাগ করবা। দেখো আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে লিখছি, দেখো তুমি 15 সাথে কি করবা, এই যে 15 সাথে তুমি কি করবা, এই যে 40টা ভাগ করবা, 15 সাথে 40 ভাগ করবা, 15 সাথে 40 ভাগ করলে কত হয়,
0.37, ঠিক আছে 0.37। অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড 15 সাথে তুমি এই যে 36.5 তুমি ভাগ করো, কত আসছে 0.41, 0.41। তাহলে এখন তুমি দুইটা মান পেয়েছো, একটা হচ্ছে 0.37 আর একটা হচ্ছে 0.41। এখন কোন মানটা সবচেয়ে ছোট, যেই মানটা ছোট সেটাই লিমিটিং বিক্রয় হবে। তো এইখানে দেখতে পাচ্ছ যে ছোট হচ্ছে প্রথমটা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা পেয়েছি, এটা কিন্তু ছোট। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডই কি আমাদের লিমিটিং বিক্রয়। আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি আগেই, ঠিক আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে এখানে লিমিটিং বিক্রয়, ঠিক আছে ওকে। তো এখন আমরা কি করবো, ঐহিক নিয়মে যাবো। ঐহিক নিয়মে এখন তো আমরা এটা তো মুখে মুখে বলে দিলাম, কিন্তু এটা তো আমাদের দেখাতে হবে, তাই না? আমরা মুখে বললে হবে না, স্যাররা নাম্বার দিবে না, আমাদের করে দেখাতে হবে। ওকে, তাহলে এটা লেখো জিনিসটা। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, এই যে আমি যে প্রথমে লিখেছি যে নিজ নিজ আণবিক ভরগুলা লিখেছি, তো এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। তো এখানে লিখবা ফার্স্ট অফ অল যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে এই যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, 34.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। এই কথাগুলো লিখতে হবে, বুঝছো? তারপর লিখবা যে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 ডিভাইডেড বাই 40 গ্রাম HCl এর সাথে। সুতরাং এখন কতটুকু দেওয়া আছে, 15 গ্রাম, তাই না? 15 গ্রাম কার সাথে বিক্রিয়া করবে, তাহলে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 34.5 ইন্টু কত, 15 ডিভাইডেড বাই 40 গ্রাম HCl এর সাথে। তাহলে এখন হিসাব করো তুমি। আচ্ছা, অ্যান্সার হয় হচ্ছে 13.68 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 13.68 গ্রাম সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। 15 গ্রাম করে কার সাথে, 13 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। কিন্তু তোমার ছিল কত গ্রাম, 15 গ্রাম। অর্থাৎ 15 গ্রাম আসতে না আসতেই কিন্তু শেষ হয়ে গেছে, 15 গ্রাম আসতে না আসতেই শেষ হয়ে গেছে। অর্থাৎ এইখানে শেষ হয়ে গেছে কে, সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে গেছে। অর্থাৎ এখানে লিমিটিং বিক্রিয়ক হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পেরেছো? ওকে, এখন যদি তুমি উল্টাটা করো, অর্থাৎ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তুমি এইটা করো, তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে, ঠিক আছে। যে আগে শেষ হয়ে যাবে সেই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এখানে লিমিটিং বিক্রিয়ককে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিবা যে এখানে উভয় পাত্রের মিশ্রিত করলে লিমিটিং বিক্রিয়ক হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করবো, সেটা হচ্ছে জয়পুরহাট ক্যাডেট কলেজের কোশ্চেন। প্লিজ তোমরা ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে করো, আর পারলে তোমাদের ফ্রেন্ডের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। আর তোমাদের জন্য একদম রাত্রেবেলা ভিডিওগুলো করতে হয়, দেখা যাচ্ছে 2টা 3টা বেজে যায়, দিনের বেলা একদম বিজি থাকি, ভিডিও করতে পারি না। আচ্ছা দেখো, তোমাদের উদ্দীপকটা পড়তে হবে আগে। দেখো এখানে বলা হয়েছে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য 0.05 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, 14 গ্রাম ক্লোরিন গ্যাস নেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়েছে, তাই না? আচ্ছা, এখন বলছে যে কিন্তু তাদের মধ্যে বিক্রিয়া ঘটানোর পর, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের যে বিক্রিয়া হয়েছে, ওই বিক্রিয়া ঘটানোর পর 20 গ্রাম উৎপাদ পাওয়া গেল না। অর্থাৎ এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে 20 গ্রাম, এটা পাওয়া যায় না আর কি, অর্থাৎ প্রত্যাশিত উৎপাদটা পাওয়া যায়নি। এখন তোমার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের বিক্রিয়ায় কত মোল ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়েছিল, বুঝছো? ম্যাগনেসিয়ামের ব্যবহারটা কত গ্রাম, কি বলছে, কত মোল ব্যবহার করা হয়েছে, বুঝছো? এখন এটা হিসাব করবা কিভাবে, আগে আমাদের বিক্রিয়াটা উঠাতে হবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করতেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে, তাই না? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের নিজস্ব তোমার ওটার কি বলে, আণবিক ভরটা কত, আণবিক ভর কত, সরি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর হচ্ছে 24 গ্রাম, তাই না? আর হচ্ছে ক্লোরিন Cl2, তাই না? Cl2 এর পারমাণবিক ভর কত, ক্লোরিনের 35.5, 35.5 কে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে কত হবে, 71, তাই না? 71 গ্রাম। ওকে, 71 গ্রাম। এখন এখন আমরা একটা জিনিস জানি যে আমি যদি লিখি যে 1 মোল, 1 মোল 1 মোল ম্যাগনেসিয়াম মানে হচ্ছে তোমার 24 গ্রাম, 24 গ্রাম ম্যাগনেসিয়াম, তাই না? 1 মোল ম্যাগনেসিয়াম মানে 24 গ্রাম, এটা আমরা লিখতে পারি। তো এখানে ম্যাগনেসিয়াম কতটুকু দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে কত, 5.05 গ্রাম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম দেওয়া আছে 5.05 গ্রাম। ওকে, তাহলে এখন এখন এটা এটা একটা ছোট্ট একটা ম্যাথ, জাস্ট ছোট্ট, যে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়েছিল হয়েছিল এখন ম্যাগনেসিয়ামের যেই ভরটা তোমার প্রশ্নে দেওয়া ছিল না, এখন ওইটা দ্বারা কি করবা, ওই যে অর্থাৎ 5.05 কে তুমি কত দ্বারা ভাগ করবা, 24 দ্বারা ভাগ করে দিবা, বুঝছো? তাহলেই তোমার কি মোল বের হয়ে যাবে, ম্যাগনেসিয়ামের মোল কত আসছে, 0.21, 0.21 মোল, বুঝছো? তাহলে এখানে কি কি আসতেছে, যে উদ্দীপকের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম
0.21 মোল ব্যবহার করা হয়েছিল, বুঝছো? অর্থাৎ ম্যাগনেসিয়ামের যে মোলটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে ওইটার সাথে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভরকে ভাগ করে দিবা, জাস্ট তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা পরের কোশ্চেনটা সলভ করবো। এখানে বলা হয়েছে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপাদ না হওয়ার কারণ, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আরেকভাবে তোমাকে বলতে পারতো যে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ, ঠিক আছে? একই কোশ্চেন। তো ফার্স্টে আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, তারপর এটা নিয়ে আমরা কাজ করব, বুঝছো? এখন তোমরা জানো লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করতে হয়, বুঝছো? আগে কি করবা, আগে যৌগটা লিখবা, ম্যাগনেসিয়ামের সাথে তোমার ক্লোরিন বিক্রিয়া করতেছে, তাহলে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে, তাই না? এখন কি করব, এদের নিজ 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 পারমাণবিক ভর লিখবো। এটার পারমাণবিক ভর কত, ম্যাগনেসিয়ামের 24, ক্লোরিনের পারমাণবিক ভর কত 71, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পারমাণবিক ভর কত 71 এর সাথে 24 যোগ করো 95, তাই না? 95 গ্রাম। ওকে, এখন আমরা কি করব, যেই ভরটা তোমার প্রশ্নে দেওয়া আছে সেটা জাস্ট উঠাবো। ম্যাগনেসিয়ামের কত 5.05, ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে 14 এবং ম্যাগনেসিয়াম কত 20। এই 20 গ্রাম কিন্তু এই 20 গ্রাম কিন্তু পাওয়া যায়নি। এই 20 গ্রাম পাওয়া যায়নি কার কারণে, যে লিমিটিং বিক্রিয়ক তার কারণে পাওয়া যায়নি, বুঝছো? এখন ফার্স্ট অফ অল আমাদের লিমিটিং বিক্রিয়ক কে সেটাকে আমরা বের করে ফেলতে হবে। আমি তোমাদের একটা শর্ট ট্রিক্স বলেছিলাম যে যেটা প্রশ্নে দেওয়া থাকবে যে ভরটা, সেটার সাথে পারমাণবিক ভরকে ভাগ করে দিবা, বুঝছো? এটার সাথে এটা ভাগ করো, অর্থাৎ আমরা লিমিটিং বিক্রিয়ক বের করবো আর কি সহজে। অর্থাৎ তুমি ভাগ করো 24 সাথে ভাগ করো, কত আসছে 0.21, 0.21, আর এটার সাথে এটা ভাগ করো, অর্থাৎ 14 সাথে 71 ভাগ করো, তাহলে কত আসতেছে 0.19। তাহলে কে কে ছোট বলো তো? ক্লোরিন কিন্তু ছোট, ক্লোরিন কিন্তু ছোট, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক কে, ক্লোরিন, ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। আমাদের তো এইভাবে বললে বা বুঝাইলে তো নাম্বার দিবে না, আমাদের ওই সিস্টেমে করতে হবে। তাহলে তুমি করে ফেলো, অর্থাৎ যে লিমিটিং বিক্রিয়ক ওইখান থেকে আমাদের স্টার্ট করলে বেটার হয় আর কি, বুঝছো? যে লিমিটিং বিক্রিয়ক, তাহলে এখানে ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক, তাহলে ক্লোরিন থেকে আমরা স্টার্ট করব। অর্থাৎ এখানে লেখো যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, আচ্ছা আমি বাংলাটা লিখছি না, তোমরা লিখে নিবা, বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে 1 গ্রাম বিক্রিয়া করে 24 ডিভাইডেড বাই 71 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, সুতরাং 14 গ্রাম বিক্রিয়া করবে 24 ইন্টু 14 ডিভাইডেড বাই 71 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এখানে হিসাব করো, 71 কত আসতেছে 4.74, 4.73, সরি 4.73। ওকে, তাহলে এখানে তুমি দেখো 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে, সরি 14 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে, এই দেখো 14 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে 4.73 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, কিন্তু ম্যাগনেসিয়াম ছিল কত 5, তো 5 এ যাওয়ার আগেই কি এই ক্লোরিনের শেষ হয়ে গেছে, ক্লোরিন শেষ হয়ে গেছে, তাই না? অর্থাৎ আগেই নিঃশেষ হয়ে গেছে, অর্থাৎ তাহলে ক্লোরিনই হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক, আমরা চোরকে খুঁজে পেয়ে গেছি, বুঝছো? এখন এখন এই ক্লোরিন দিয়েই আমাদের দেখতে হবে যে ক্লোরিন কত হইলে, ক্লোরিনের মানটা কত হলে আমরা এখানে এই যে প্রত্যাশিত উৎপাদটা পেতাম, বুঝছো? অর্থাৎ এখানে তোমাকে প্রশ্ন বলছে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে না পাওয়ার কারণটা কি আর কি, বুঝছো? না পাওয়ার কারণ হচ্ছে ক্লোরিন। এখন ক্লোরিন কত হইলে এই যে তোমার এই যে এটা মানে 20 গ্রাম হইতো, সেটা আমরা একটু দেখবো, বুঝছো? ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যে, এখন লিখতে পারি দেখো, এখন এখান থেকে আমরা স্টার্ট করবো যে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে ক্লোরিন লাগে, ক্লোরিন লাগে কতটুকু 71 গ্রাম, তাই না? 71 গ্রাম। এখানে কেন ক্লোরিন লিখছি, কারণ ক্লোরিনই তো আমাদের লিমিটিং বিক্রিয়ক, তাই না? সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে লাগবে কতটুকু, 71 ডিভাইডেড বাই 95 গ্রাম, সুতরাং 20 গ্রাম, 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে ক্লোরিন, ক্লোরিন লাগবে কতটুকু 20 ডিভাইডেড বাই 95 গ্রাম, তাহলে হিসাব করো কত 14.94 গ্রাম। অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে বলো তো, এখানে যে 14 তোমার আসছে, 14 মানে কি বলছে, ক্লোরিনের মান যদি 14.94 হতো, অর্থাৎ মোটামুটি 15-র কাছাকাছি আর কি, ক্লোরিনের মানটা যদি, অর্থাৎ ক্লোরিনের ওজনটা বা ভরটা যদি 14.95 হতো, তাহলেই কিন্তু ম্যাগনেসিয়াম 20 গ্রাম হতো, বুঝছো? এই ম্যাগনেসিয়াম 20 গ্রাম না হওয়ার কারণে এই ক্লোরিনই দায়ী, ক্লোরিন 14। এখন ক্লোরিনের ভরটা যদি 14.94 হতো, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম আমরা 20 গ্রাম পেতাম, ঠিক আছে? আশা করছি এই ধরনের এই রিলেটেড আরো যত কোশ্চেন আছে সেগুলো তুমি ইনশাল্লাহ এখন সলভ করতে পারবা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। ওকে, এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করব, যেটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রামের কোশ্চেন। তো আচ্ছা, এখানে আমরা গ নাম্বারটা সলভ করব। দেখো গতে কি বলা হয়েছে, এখানে তোমরা দুইটা পাত্র দেখতে পাচ্ছ, অ্যান্ড প্রথম পাত্রে রয়েছে সোডিয়াম কার্বনেট, তাই না? সোডিয়াম কার্বনেটের কতটুকু 25 গ্রাম দেওয়া আছে, তাই না? এবং
আয়তন কতটুকু দেওয়া আছে 100 মিলিলিটার, অ্যান্ড সেকেন্ড যে পাত্র, ওই পাত্রে তোমার সালফিউরিক অ্যাসিড রয়েছে 25 গ্রাম অ্যান্ড 100 মিলিলিটার রয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে গ নাম্বারে, তোমাকে বলছে যে পাত্র দুইয়ে আরও 50 মিলিলিটার পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। অর্থাৎ 2 নং পাত্রে এমনিতেই তোমার 100 মিলিলিটার ছিল, তার সাথে আরও 50 মিলিলিটার অ্যাড করতে হবে। 50 মিলিলিটার অ্যাড করলে কত হবে? 150 মিলিলিটার। ওকে, তাহলে তুমি দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে তাই না, ক্ষেত্রে ক্ষেত্রে তোমার কি কি ডেটা দেয়া আছে? তোমার ডেটা দেয়া আছে, ডাব্লুর মান দেয়া আছে কত? 25 গ্রাম দেয়া আছে, বুঝছো? তারপর তোমার এম এর মান বের করতে পারবা। তার এম এর মান তুমি বের করো। হাইড্রোজেনের 1 এর সাথে 2 গুণ, তারপর হচ্ছে তোমার সালফার হচ্ছে 32, সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 সাথে 4 গুণ হয়ে যাবে, তাই না? এই জিনিসগুলো তোমরা জানো, বাচ্চাকালের পড়া এগুলা, এগুলো তোমরা হিসাব করতে পারো। এগুলো তোমরা ক্লাস 9 শিখে আসতেছো, তাই না? অর্থাৎ আণবিক ভরগুলা কিভাবে, পারমাণবিক ভর কিভাবে হিসাব করতে হয়, তাই না? তাহলে এখানে হবে 98 গ্রাম, বুঝছো, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। আর কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, তাই না? ভি কত? 100। 100 সাথে কত অ্যাড করতে বলছে? 50, তাই না? 50 যদি অ্যাড করো তাহলে 150 মিলিলিটার। আর কিছু ডেটা দেয় নাই, তোমার এস এর মানটা বের করতে হবে। তাই তুমি সূত্র জানো, ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি ডিভাইডেড বাই 1000, তাই না? 1000। তাহলে তুমি বের করো, তাহলে কি হবে? এস ইজ ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। তাহলে তুমি মানগুলা বসিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। ডাব্লিউর মান কত? 25 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান কত? এম এর মান হচ্ছে 98 ইন্টু 150। ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার চলে আসবে। অর্থাৎ তোমার অ্যান্সার আসবে 1.70, 1.70 মোল, তাই না? মোলার, 1.70 মোলার। তো এটাই হচ্ছে তোমার দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। ওকে, এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করব। ঘ নাম্বারটা এখানে কি বলা হয়েছে? উদ্দীপকের দ্রবণদ্বয়। এখন ওই যে দুইটা দ্রবণ রয়েছে না, দুইটা পাত্রে যে দুইটা দ্রবণ আছে, অর্থাৎ সোডিয়াম কার্বনেট এবং সালফিউরিক অ্যাসিড, এই দ্রবণদ্বয়ের পরস্পর মিশ্রিত করলে, এদেরকে যখন তুমি অ্যাড করবা, মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরকম হবে? ক্ষারীয় হবে নাকি তোমার অম্লীয় হবে? ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, বুঝছো? লিমিটিং বিক্রিয়ক করে বের করে তুমি দেখবা যে কোনটা অবশিষ্ট থাকে। লিমিটিং বিক্রিয়ককে, যেটা অবশিষ্ট থাকে না ওইটা লিমিটিং বিক্রিয়ক, যে অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে সেইটার সেইটার থেকে আমরা ইয়া করবো যে এটা ক্ষারীয় নাকি অম্লীয়, বুঝছো? সো আগে আমাদের কি করতে হবে? মিশ্রণের, আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটা আগে আমাদের কি হবে? মিশ্রিত করতে হবে, বুঝছো? এখানে সোডিয়াম কার্বনেট আছে এবং সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড, তাই না? এখন এদের যদি বিক্রিয়া করাও তুমি, তাহলে এখানে কি পাবা? দেখো, এখানে তুমি প্লাস দাও, মাইনাস দাও, প্লাস দাও, মাইনাস দাও, প্লাস যাবে মাইনাসের কাছে, তাই না? তাহলে কি হবে? NaSO4। আচ্ছা, এখন দেখো তোমার সালফেটের যোজনী কিন্তু কত? সালফেটের যোজনী কিন্তু 2, বুঝছো? সালফেটের যোজনী কিন্তু 2 এবং সোডিয়ামের যোজনী কত? 1। এই যোজনীগুলো কিন্তু এক্সচেঞ্জ হয়, বুঝছো? তারপর কিন্তু যৌগগুলো গঠিত হয়। এখন এই যে 2টা এখানে চলে যায় এবং 1 তো এই পাশে থাকে, ঠিক আছে? ওই 1 এর তো কোনো ভ্যালু নেই। আচ্ছা, আর এখানে বাকি আছে কে? H2 এবং CO3, তাই না? তাহলে কি হবে? H2CO3। অর্থাৎ এখানে কার্বনেটের যোজনী হচ্ছে 2, এই 2টা এখানে আসছে, এবং হাইড্রোজেন যোজনী 1, সে কারণে এটা আসছে। ওকে, আচ্ছা, এখন এখন আমরা কি করব? এদের নিজ নিজ আণবিক ভরগুলা লিখে ফেলবো, বুঝছো? আচ্ছা, তাহলে তোমার সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 23 এর সাথে 2 গুণ করো, 2 প্লাস 16 ইন্টু 3 প্লাস 12, 106, 106, 106, 106 গ্রাম। তারপর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের কত? 98 গ্রাম, বুঝছো? 98 গ্রাম, এগুলো মুখস্থ আছে, 98 তোমাদেরও মুখস্থ আছে, বুঝছো? আমরা নিজ নিজ আণবিক ভরগুলো বের করলাম। এবার প্রশ্নে যে ভরটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের দেওয়া আছে 25 এবং সালফিউরিক অ্যাসিডেরও 25 দেওয়া আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, দুইটাই দেওয়া আছে। এখন আমরা কি করব? শর্টকাট টেকনিক ইউজ করবো, আমরা দেখবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, বুঝছো? মানে অর্থাৎ যেইটা প্রশ্নে দেওয়া আছে ওইটার সাথে আণবিক ভরটা ভাগ করে দিব। ভাগ করো, ভাগ করে তোমরা দেখো কত হয়। একটা হয় 0.23, 0.23, একটা হয় 0.23, বুঝছো? 0.23, আরেকটা হয় 0.25। তাহলে বড়কে এ বড়, এ ছোট, বুঝছো? ছোটকে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটেই কি বলতো আমাদের লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা ঐকিক নিয়মে যাবো, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক, তাহলে এখান থেকে স্টার্ট করবা, বুঝছো? এখান থেকে স্টার্ট করবা। তাহলে তুমি লেখো যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, বুঝছো? তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে
98 ডিভাইডেড বাই 106 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। সুতরাং এখন কটুক কটুক বলতো 25 গ্রাম বিক্রিয়া করবে কার সাথে? 98 ইন্টু 25 ডিভাইডেড বাই 106 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এখন হিসাব করো, অর্থাৎ 23.11 গ্রাম, বুঝছো? তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ? অর্থাৎ 25 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে 23 গ্রামের সাথে। ছিল কত? 25 যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। তার মানে সোডিয়াম কার্বন শেষ হয়ে গেছে। তাহলে বাকি আছে কি বলো তো? বাকি রয়ে গেছে কে? এই যে তোমার বাকি রয়ে গেছে সালফিউরিক অ্যাসিড বাকি রয়ে গেছে, বুঝছো? তাহলে তোমার এই যৌগটার প্রকৃতি হবে অ্যাসিডীয়। তাই এটা যেহেতু অ্যাসিড, তাই না? সুতরাং দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয় বা অম্লীয়, তাই না? অম্লীয়। আর অ্যাসিডের কাজ কি? নীল লিটমাসকে লাল করা, এবং ক্ষারের ধর্ম কি বা কাজ কি? লাল লিটমাসকে নীল করা, তাই না? তাহলে তোমরা এই কথাটা কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো। প্রকৃতি লেখার পর জাস্ট বলতে পারো যে এরা নীল লিটমাসকে লাল করে। তো আমি আশা করছি যে আজকের এই যেই 4 টাইপের যেই 6 দের যেই সিকিউরগুলো সলভ করিয়েছি, তো এই টাইপের আরও যত কোশ্চেনগুলো আছে সেগুলো ইনশাল্লাহ তুমি সবগুলো পারবা। আমার বিশ্বাস তুমি সবগুলো পারবা। আর লিমিটিং বিক্রিয়ক নিয়ে তো কথাই নেই, এখান থেকে প্রশ্ন হবেই। অর্থাৎ তুমি টেস্ট পিটাস বলো, সব জায়গায় কিন্তু তুমি লিমিটিং বিক্রিয়ক থেকে প্রশ্ন পাবা। অ্যান্ড এইচএসিতেও কিন্তু এসএসসিতেও কিন্তু তোমরা পাবা, লিমিটিং বিক্রিয়ক থেকে পাবা, শতকরা সমিতি থেকে পাবা, ঘনমাত্রা, এগুলো থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবা। তো আমি আশা করছি আজকের ভিডিও ক্লাসটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিবা, অ্যান্ড আমাদের সাথে থাকবা। আর তোমরা যে এই সকল এগুলা যে তোমরা করলা, অবশ্যই তোমরা নোট করবা। নোট না করলে কিচ্ছু হবে না, বুঝছো? নোট করতেই হবে। তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।